প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আমাদের লাইভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে ঘনীভবন পলিমার পড়াবার কথা। গত ক্লাসে আমরা ঘনীভবন পলিমার পড়িয়েছি, তবে সেগুলো হলো কৃত্রিম পলিমার। আমরা গত ক্লাসে ঘনীভবন পলিমার পড়িয়েছি, বাট সেটা হলো কৃত্রিম পলিমার। কিন্তু আজকে আমরা যে পলিমার পড়াশোনা করব, এটা প্রাকৃতিক ঘনীভবন পলিমার। ঘনীভবন পলিমার কৃত্রিম ভাবে হতে পারে, প্রাকৃতিক ভাবে হতে পারে। তো আমাদের আজকের পড়ার বিষয় হলো প্রাকৃতিক ভাবে যে ঘনীভবন পলিমার হয়, সেটা আমাদের আজকে পড়ার বিষয়। তোমরা দেখো সবাই, বোর্ডে আমি লিখেছি ঘনীভবন পলিমার। তো কিভাবে এই প্রাকৃতিক ঘনীভবন পলিমার হয় সেটা আমরা এখন শিখব। তো এটা শেখার আগে আমরা গ্লুকোজ ইউনিটকে কিভাবে লেখা হয় চাকরিকভাবে এবং সরলরৈখিকভাবে, সেটা আমরা আগে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেটা আগে দেখার চেষ্টা করি। এটা হলো গ্লুকোজ। এই গ্লুকোজ ইউনিটটা থেকে কিভাবে চাকরিক গ্লুকোজ ইউনিট পাওয়া যায় সেটা আমাদের আগে দেখতে হবে। কারণ আমরা প্রাকৃতিক ঘনীভবন পলিমার করতে গেলে আমাদেরকে গ্লুকোজের চাকরিক কাঠামো আমাদেরকে দেখতে হবে। ভালোভাবে দেখো, এটা হলো সরল রৈখিক ভাবে এটা লেখা হয়। এখানে প্রথমে হলো অ্যালডিহাইড মূলক আছে। অ্যালডিহাইড মূলকের পরে দেখো OH ডানে, OH এভাবে মনে রাখতে হয়। এটা হলো গ্লুকোজ, এটাকে বলা হয় গ্লুকোজ ইউনিট। এটা চাকরিক কাঠামো তৈরি করে। এটা কিভাবে চাকরিক কাঠামো তৈরি হয় সেটা এখন তোমাদেরকে আমি দেখাবো। এই চাকরিক কাঠামো তৈরি হওয়ার সময় দুই ভাবে গঠন কাঠামোটা হয়ে যায়। দেখো ভালোভাবে, এই যে CH2OH, এই CH2OH হলো এটা CH2OH। আর এখানে এখানে এবার দেখো এটার সাথে কি আছে, এখানে ভালোভাবে খেয়াল করে দেখো, একটা হাইড্রোজেন চলে আসে। আর এই অক্সিজেনটা হলো এই OH-টা, এই যে CH2OH এর সাথে কার্বন, এই যে CH2OH এর সাথে কার্বন, এটা কার্বন, এই কার্বনের সাথে অক্সিজেন, এই যে অক্সিজেন, সে অক্সিজেন। আর এই কার্বনের সাথে যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা এটা। এবার এই কার্বনে চলে যাও, এবার পরবর্তী অক্সিজেনের পরবর্তী কার্বন হলো এইটা। হ্যাঁ, এই কার্বনে ভালো করে দেখো একটা OH আছে, এই যে OH-টা দিয়ে দিলাম।
ওইটা দিয়ে দিলাম, একটা হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেনটা দিয়ে দিলাম। তারপরে আবার দেখো এই পরবর্তী কার্বনে দেখো আবার এরকম ভাবে তোমার দেখা যাচ্ছে OH H, এরকম ভাবে পরবর্তী কার্বন H OH, এরকম ভাবে পরপর দেওয়া আছে। তারপরে আবার OH H, এইভাবে কার্বন গুলো পরপর দেওয়া আছে। এটা হলো নাম্বারিং যদি করি, আমরা নাম্বারিং যদি করি 1 2 3 4 5 6, আমরা যদি এইভাবে যাই তাহলে নাম্বারিংটা এইভাবে হবে। এবং এখানে নাম্বার 1, এটা নাম্বার 1 এক নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা হলো 5 নাম্বার, আর এটা হলো 6 নাম্বার। এই নাম্বারিং এর সঙ্গে মিলিয়ে দেখো, এটা হলো নাম্বার 1 কার্বন, এটা হলো নাম্বার 1 কার্বন। এই কার্বনে দেখো, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই যে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, এই যে অক্সিজেন এই হাইড্রোজেনকে নিয়ে নেয়। এই অক্সিজেন পরমাণু এই হাইড্রোজেনকে সে আকর্ষণ করে বন্ধনে আবদ্ধ হয়, হয়ে চক্র কাঠামো গঠন করে। ভালোভাবে খেয়াল করে দেখো, এখানে এটা 1 নাম্বার কার্বন, এটা নাম্বার 1 কার্বন, নাম্বার 1 1 নাম্বার কার্বন, আর এইটা হলো 2 নাম্বার কার্বন। তাহলে 1 নাম্বার কার্বনে কি আছে? একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, আর কি আছে? একটা অক্সিজেন, এই যে অক্সিজেন। এই অক্সিজেনের সাথে এইখানকার 5 নাম্বার কার্বনের হাইড্রোজেন যে যুক্ত হয়, তাহলে OH, এই OH হয়ে গেল। তারপরে কি হবে? এই কার্বনের সাথে এই যে অক্সিজেন, এই অক্সিজেন হলো এটা, এই অক্সিজেনের সাথে এই কার্বন, এই যে 5 নাম্বার কার্বনের সাথে একটা হাইড্রোজেন, সেটাই। এবার 2 নাম্বার কার্বনে OH, OH H H। এবার 3 নাম্বার কার্বন, দেখো 3 নাম্বার কার্বনে H, এই যে H OH OH। 4 নাম্বার কার্বন OH, এই যে OH, এই যে H H। 5 নাম্বার কার্বনে এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন। 5 নাম্বার কার্বনে অক্সিজেন, এই যে অক্সিজেন। আর 6 নাম্বার কার্বন CH2OH, এই যে 6 নাম্বার কার্বন CH2OH। এইভাবে চাকরিক কাঠামোটা হয়। এই চাকরিক কাঠামো দুই রকমের হয়, দুই ধরনের চাকরিক কাঠামো। আমি এখানে পাশে এঁকে দেখাচ্ছি, তোমরা লিখে নাও। আগে এভাবে কাঠামোটা দিয়ে দিলাম, দিয়ে নেওয়ার পরে এখানে এইভাবে আগে স্ট্রাকচারটা এরকম এঁকে দিলাম, নেওয়ার পরে এখানে তো স্বাভাবিকভাবে এটা 5 নাম্বার কার্বন, এখানে একটা হাইড্রোজেন থাকবে, একটা CH2OH থাকবে। এটা হলো 6 নাম্বার কার্বন, আর এটা হলো 5 নাম্বার কার্বন, আর এটা হলো 1 নাম্বার কার্বন। 1 নাম্বার কার্বনে দেখো OH গ্রুপটা হাইড্রোজেন উপরে, OH নিচে। এখানে এবার OH উপরে, হাইড্রোজেন নিচে। আর বাকিগুলো সব সেম, এভাবে থাকবে। এই স্ট্রাকচার তৈরি। স্ট্রাকচার তাহলে দুটো স্ট্রাকচার হয়ে গেল। এই স্ট্রাকচার নাম বলে আলফা ডি গ্লুকোজ। এটার নাম বলে আলফা ডি গ্লুকোজ। আর এটার নাম কি? এটার নাম হলো বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ। একটা হলো আলফা ডি গ্লুকোজ, আর একটা হলো বিটা ডি গ্লুকোজ। তাহলে ঘনীভবন পলিমারে পড়তে গেলে, আমি ঘনীভবন পলিমার এখনো শেষ করি নাই। ঘনীভবন পলিমার পড়াশোনা করতে গেলে এই গ্লুকোজের চাকরিক কাঠামো দরকার হবে। আলফা ডি গ্লুকোজ কখন? যখন 1 নাম্বার কার্বনে OH গ্রুপটা নিচে থাকবে, তখন হলো আলফা ডি গ্লুকোজ। আর বিটা ডি গ্লুকোজ কখন? 1 নাম্বার কার্বনে OH গ্রুপটা যখন উপরের দিকে থাকবে। আর সবসময় এখানে মনে রাখতে হবে,
যে যেটা এই 2 নাম্বার কার্বন থেকে যেটা ডানে আসে সেটা ডাউন ডান ডাউন দেখো ওএইচ গ্রুপটা ডানে আসে ডাউন এইচ গ্রুপটা ডানে আসে ডাউন ওএইচ গ্রুপ ডানে নিচে এইভাবে এগুলা সেট করতে হয় শুধু পরিবর্তন হয় 1 নাম্বার কার্বন কারণ 1 নাম্বার কার্বনটা এটা এই হাইড্রোজেনটা এখান থেকে নিয়ে যে অক্সিজেন আকর্ষণ করছে ওএইচ হচ্ছে এখন ওএইচটা ডানেও যেতে পারে বামেও যেতে পারে বিষয়টা ক্লিয়ার এখানে তো ওএইচটা ডানে এইচ ডানে ওএইচ ডানে সব সেট 2 3 4 5 5 নাম্বার কার্বন এগুলা সেট এখানে কোনো চেঞ্জ করা যাবে না देयर উইল বি নো চেঞ্জ এখানে কোনো চেঞ্জ করা যাবে না কারণ এটা ফিক্সড এটা প্রাকৃতিকভাবে ফিক্সড কিন্তু এখানে যখন এই হাইড্রোজেনটা যখন এখানে যুক্ত হতে যাবে এই 5 নাম্বার কার্বনের হাইড্রোজেন অক্সিজেনের সাথে যখন যুক্ত হবে তখন ওএইচ হবে এই ওএইচটা হয় ডানে থাকবে না হয় বামে থাকবে যদি ডানে থাকে তাহলে এই স্ট্রাকচার ওএইচ গ্রুপটা যদি ডানে থাকে তখন এটা এই আলফা ডি গ্লুকোজ আর ওএইচ গ্রুপটা যদি বামে চলে যায় তখন এইটা হবে এটার নাম বিটা ডি গ্লুকোজ তাহলে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ এই দুইটা গঠন ভালোভাবে মনে রাখতে হবে এই দুইটা গঠন যদি ঠিক ঠিক মনে রাখা যায় তাহলে আমরা ঘনীভবন পলিমারটা আমরা করতে পারবো ভালোভাবে বুঝতে পারবো আমরা তো তোমাদের কমেন্টস গুলো একটু আমি দেখি ওকে ঠিক আছে থ্যাংক ইউ সবাই রোল নাম্বারটা লিখবে আচ্ছা আমরা তাহলে এই স্ট্রাকচার গুলা একটু লিখে নেই এই স্ট্রাকচার কিন্তু না জানলে ঘনীভবন পলিমার বোঝানো যাবে না এই স্ট্রাকচার যতক্ষণ না বুঝবে ততক্ষণ ঘনীভবন পলিমার প্রাকৃতিক ঘনীভবন পলিমার বোঝানো যাবে না আমি বিষয়টা আরেকবার লাস্ট সর্বশেষ আরেকবার বুঝিয়ে দিই সেটা হলো এটা হলো গ্লুকোজের গঠন কাঠামো এইটা গ্লুকোজের সরল কাঠামো এটাকে বলা হয় মুক্ত শিকল কাঠামো আর এটাকে বলা হয় চাকরিক কাঠামো গ্লুকোজ অণু দুই ভাবে বিরাজ করে একটা সরল কাঠামো বিরাজ করে একটা চাকরিক কাঠামো বিরাজ করে আমি প্রথমে সরল কাঠামো লিখেছি সরল কাঠামোতে অ্যালডিহাইড গ্রুপ থাকে আর অ্যালকোহল গ্রুপ থাকে এখন এই অ্যালডিহাইড গ্রুপ 1 নাম্বার কার্বন এই কার্বনের যে অক্সিজেন পরমাণু এই অক্সিজেন পরমাণু 5 নাম্বার কার্বনের হাইড্রোজেনের সাথে আকর্ষণ করে OH হয় এখন এই OH-টা ডানেও বসতে পারে বামেও বসতে পারে এখন যদি ডানে থাকে তাহলে এই স্ট্রাকচার এবং সব সময় মনে রাখবা যে ডানে যে গ্রুপটা থাকবে ডানে যে গ্রুপটা থাকবে সেই গ্রুপটা ডাউনে লিখতে হবে ডাউন মানে নিচে দেখো OH গ্রুপটা যদি ডাউনে হয় বা ডানে হয় তাহলে এই যে নিচে লিখছি ডাউন 1 নাম্বার কার্বনে OH আর এই যে হাইড্রোজেন এবার 2 নাম্বার কার্বনে দেখো ডানে OH আছে এই কারণে নিচে লিখেছি OH ডাউন মনে রাখতে হবে ডান ডাউন ডান ডাউন ডানে যেটা সেটা সবসময় নিচে থাকবে ডাউন 3 নাম্বার কার্বনে দেখো হাইড্রোজেনটা ডানে এই জন্য হাইড্রোজেনটা নিচে 4 নাম্বার কার্বনে দেখো OHটা ডানে এই জন্য এটা ডাউন নিচে লেখা আছে 5 নাম্বার কার্বনে দেখো ভালো করে দেখো এখানে শুধু অক্সিজেন এই যে 5 নাম্বার কার্বনে শুধু অক্সিজেন আর 6 নাম্বার কার্বন CH2OH 6 নাম্বার কার্বন CH2 এটাকে বলা হয় আলফা ডি গ্লুকোজ আলফা ডি গ্লুকোজ হলো OH গ্রুপটা যদি ডানে নিচে থাকে তাহলে আলফা ডি গ্লুকোজ আর OH গ্রুপটা যদি উপরে থাকে তাহলে বিটা ডি গ্লুকোজ আশা করি এবার গঠন কাঠামো তোমাদেরকে বোঝাতে পেরেছি এখন আমরা ঘনীভবন পলিমারে যাব এবার আমরা এই
গ্লুকোজ ইউনিট দুটা পাশাপাশি লিখে কিভাবে ঘনীভবন পলিমার হচ্ছে সেটা আমরা দেখব। এর একটা গ্লুকোজ ইউনিট, এরকম গ্লুকোজ ইউনিট যদি আরেকটা আমি পাশে লিখি, এরকম দেখো ভালো পাশাপাশি যদি আমরা লিখি, এখন এইদিকে লেখা তো আমাদের এত বড় স্ট্রাকচার লেখা যাবে না, তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি এটা নিচে স্ট্রাকচারটা নিচে লিখি, দেখো এখানকার একটা 1 নাম্বার কার্বন, এটা হলো 1 নাম্বার কার্বন, আর এটা হলো 4 নাম্বার কার্বন। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। অনুরূপ ভাবে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। এখন ভালো করে দেখো যে 1 নাম্বার কার্বনের হাইড্রোজেন আর এই 4 নাম্বার কার্বনের OH, এই হাইড্রোজেন আর OH এই দুটা গ্রুপ পরস্পরের সাথে যুক্ত হয়ে পানি অণু অপসারণ করে। আমরা বলেছিলাম যে ঘনীভবন পলিমার হতে গেলে অবশ্যই পানির অণু কি করবে, পানির অণু অপসারণ করবে। তোমাদেরকে আমি একথা বলেছিলাম যে ঘনীভবন পলিমার হওয়ার জন্য অবশ্যই দুটো মনোমার যুক্ত হবে এবং এক অণু পানি অপসারণ করবে। ঠিক তেমনি দেখো এটা একটা আলফাটিক গ্লুকোজ মনোমার আর এটা একটা মনোমার, দুইটা মনোমার যখন কাছাকাছি আসবে তখন এই হাইড্রক্সিল মূলক আর এই হাইড্রোজেন মূলক নিয়ে পানির অণু অপসারণ হবে। পানির অণু অপসারণ হবে তখন এটার সাথে এটা লিংক হয়ে যাবে, এই এই ইউনিট এবং এই ইউনিট দুইটা ইউনিট পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। এখন কিভাবে যুক্ত হবে সেইটা আমি লিখে দেখাচ্ছি। এই কার্বনের সঙ্গে এই কার্বনের সঙ্গে সরাসরি যে এই কার্বনের সঙ্গে অ্যাটাক হবে, কারণ এখানে OH গ্রুপটা আর নাই। হ্যাঁ, এজন্য আমরা বন্ডটাকে এইভাবে দেখাই, এরকম দেখাই। দেখো এই বন্ডের সাথে অক্সিজেন আছে, এই অক্সিজেনটা যে এখানে চলে যাবে এই কার্বনের সাথে, OH গ্রুপ নাই।
যার ফলে এখানে কি হবে এখন গঠনটা এইভাবে যুক্ত হবে। ভালোভাবে দেখো তোমরা, যুক্ত হয়ে এভাবে পরস্পরের সাথে যুক্ত হবে, দুইটা যুক্ত হয়ে এই ধরনের একটা বন্ড তৈরি করবে। এই নতুন যে বন্ডটা, এই জায়গাটা নতুন বন্ডটা দেখো, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা কার্বন। এই নতুন এই বন্ডটা তৈরি হলো, নতুন এই বন্ডটা এখানে তৈরি হয়ে গেল, একটা আরেকটার সঙ্গে, একটা গ্লুকোজ ইউনিট আরেকটা গ্লুকোজ ইউনিটের সঙ্গে পরস্পর এক অনুপানে অপসারণের মাধ্যমে যুক্ত হলো এবং নতুন যে বন্ধনটা তৈরি করলো, এই বন্ধনটার নাম বলে, এই বন্ধনটার নাম বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন, এটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। এই বন্ধনকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। কার্বন কার্বন অক্সিজেন কার্বন, তাহলে গ্লাইকোসাইডিক বন্ধন হওয়ার পরে এরপরে কি হবে, এরপরে আরেকটা গ্লুকোজ ইউনিট আবার এখানে যুক্ত হবে, এরপরে আরেকটা গ্লুকোজ ইউনিট যুক্ত হবে, এইভাবে গ্লুকোজ ইউনিট এই সাইডে যুক্ত হবে, এইভাবে গ্লুকোজ ইউনিট পরস্পর পরস্পর যুক্ত হতে থাকবে। যুক্ত হয়ে যে যে বৃহৎ অণু গঠন করবে সেটাকেই বলা হবে কি, সেটাকেই বলা হবে স্টার্চ। পরস্পর পরস্পরের সাথে এইভাবে যুক্ত হয়ে যে অণু গঠন করবে সেটাকে বলা হবে স্টার্চ। তার মানে স্টার্চ হলো কি, আলফা ডি গ্লুকোজের স্টার্চ। এইভাবে স্টার্চ অণু গঠন হয় এবং স্টার্চটা হলো আলফা আলফা ডি গ্লুকোজের আলফা ডি গ্লুকোজের পলিমার। আলফা ডি গ্লুকোজের পলিমার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা আলফা ডি গ্লুকোজ, এটা একটা আলফা ডি গ্লুকোজ, পরস্পরের সাথে এক অণু পানি অপসারণের মাধ্যমে, এখানে প্লাস পানি হবে, প্লাস পানি, এক অণু পানি অপসারণ হবে, প্লাস পানি, এক অণু পানি অপসারণের মাধ্যমে দুইটা গ্লুকোজ ইউনিট পরস্পরের সাথে যুক্ত হয়ে তোমার গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করবে। গ্লাইকোসাইডিক বন্ধন তৈরির মাধ্যমে, গ্লাইকোসাইডিক বন্ধন তৈরির মাধ্যমে অসংখ্য গ্লুকোজ ইউনিট, অসংখ্য আলফা ডি গ্লুকোজ ইউনিট যদি যুক্ত হয়, যুক্ত হওয়ার ফলে যে পলিমার গঠন করবে বা যে বৃহৎ অণু গঠন করবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো স্টার্চ। এখন স্টার্চ আমরা কোথায় খাই, স্টার্চ কোথায় পাই, যেমন আমরা ভাত খাই, এটা স্টার্চ, যেমন আলু খাই, এখানে স্টার্চ, যেমন আটা, গমের আটা, জবের আটা, বিভিন্ন ভুট্টার আটা, আমরা যেসব আটা খাই, হ্যাঁ, রুটি খাই, এগুলা সব হলো স্টার্চ। আমরা স্টার্চের কোথায় পাওয়া যায় সেটা জানলাম, স্টার্চ কিভাবে তৈরি হয় সেটা আমরা জানলাম, এবং স্টার্চ একটা প্রাকৃতিক পলিমার। স্টার্চ নিঃসন্দেহে একটা প্রাকৃতিক পলিমার এবং এই প্রাকৃতিক পলিমার তোমার ঘনীভবন পলিমারের একটা পার্ট। এখন এই একই রকম ভাবে এটা আমরা তাহলে এখন মুছে দিলাম, একই রকম ভাবে এখন যদি আমরা ওএইচ গ্রুপটা যদি উপরে থাকে, ওএইচ গ্রুপটা যদি উপরে থাকে তাহলে এটা হবে বিটা ডি গ্লুকোজ, তখন তার নাম হবে বিটা ডি গ্লুকোজ। এটা আমরা একটু ব্যাখ্যা করি এখন। এবার ওএইচ গ্রুপটা যদি উপরে থাকে আর হাইড্রোজেনটা যদি আবার নিচে থাকে, ওএইচ গ্রুপটা যদি উপরে থাকে, হাইড্রোজেনটা যদি নিচে থাকে, তাহলে এই গ্লুকোজ ইউনিটের নাম হলো বিটা ডি গ্লুকোজ।
তখন এটাকে বলা হয় বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজের দেখো এবার এবার এখানকার 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 OH এর সাথে এখানকার হাইড্রোজেন, এই OH এর সাথে এই হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে এক অণু পানি অপসারণ করবে। এক অণু পানি অপসারণ করার মাধ্যমে যে যৌগ হবে সেই যৌগটার নাম হবে তখন সেলুলোজ। সেলুলোজ পলিমার তৈরি করে এবং সেলুলোজটা হলো বিটা ডি গ্লুকোজের পলিমার। সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের পলিমার। বিটা ডি গ্লুকোজ, এটা একটা বিটা ডি গ্লুকোজ, এটা একটা বিটা ডি গ্লুকোজ। দুইটা বিটা ডি গ্লুকোজ পরস্পরের সাথে যুক্ত হবে হয়ে এক অণু পানি অপসারণের মাধ্যমে যে পলিমার গঠন করবে, যে পলিমার তৈরি করবে, এই পলিমারকে বলা হবে সেলুলোজ। এখানে এসে তাহলে গঠন কাঠামোটা কেমন হবে, এবার আমরা গঠন কাঠামোটা এখানে একটু চেঞ্জ হয়ে যাবে। ভালো করে দেখো, এই জায়গাটা পরিবর্তন হয়ে যায়, এই রকমের কাঠামো হয়ে যাবে এবং এখানেও গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হবে। এই একটা যদি এটাকে বলা হবে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। বিটা গ্লাইকোসাইডিক বন্ধন যখন স্টার্চ হবে তখন হবে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, যখন সেলুলোজ হবে তখন তার নাম হবে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে আমরা মূলত সাদৃশ্যটা কি স্টার্চ এবং ভালো করে দেখো, আরেকবার খেয়াল করো, এটা হলো বিটা ডি গ্লুকোজ ইউনিট, OH গ্রুপটা উপরে আছে এই কারণে এটা বিটা ডি গ্লুকোজ। এখানে এখানে দেখো 4 নাম্বার কার্বনে সরি একটু ভুল হয়ে গেছে, সরি। এখানে OH নিচেই থাকবে, এই OH গ্রুপটা উপরে থাকবে। সরি, একটু কারেকশন করে নাও। এখানে যেটা হয়েছে সেটা হলো যে এক নাম্বার কার্বনে OH গ্রুপটা উপরে থাকবে, তখন হলো বিটা ডি গ্লুকোজ। এখানেও দেখো এক নাম্বার কার্বনে OH গ্রুপটা উপরে আছে, এইজন্য এটা বিটা ডি গ্লুকোজ। দুইটা বিটা ডি গ্লুকোজ যখন পরস্পরের সাথে যুক্ত হবে এবং এক অণু পানি অপসারণ করবে, এই জায়গায় এক অণু পানি কিভাবে অপসারণ করছে, কিভাবে খেয়াল করে দেখো যে এখানকার হাইড্রোজেন, এখানকার OH, এই OH গ্রুপের সাথে এখানকার হাইড্রোজেন নিয়ে পানির অণু অপসারণ করছে। এখানকার OH গ্রুপ এই OH গ্রুপের সাথে এই হাইড্রোজেন যুক্ত হয়ে পানির অণু অপসারণ করছে। তখন এখানে অটোমেটিক্যালি বন্ডটা কেমন হবে দেখতে, এই জায়গার বন্ডটা দুটো গ্লুকোজ ইউনিট পরস্পরের সাথে যখন যুক্ত হচ্ছে তখন এই ধরনের স্ট্রাকচার তৈরি হচ্ছে। একটু স্ট্রাকচারটা একটু খেয়াল করে দেখো, আমি আবার ক্লিয়ার করছি যে এটা হলো একটা বিটা ডি গ্লুকোজ ইউনিট, এটা একটা বিটা ডি গ্লুকোজ ইউনিট। দুইটা বিটা ডি গ্লুকোজ ইউনিট যখন কাছাকাছি আসবে তখন এই OH গ্রুপের সাথে এই হাইড্রোজেন গ্রুপ পরস্পরের সাথে যুক্ত হয়ে পানির অণু অপসারণ করবে। আর যে পানির অণুটা অপসারণ করার ফলে এখানে এসে এই কার্বনের সাথে এই অক্সিজেনের এরকম বন্ড তৈরি করবে, এই বন্ডটা তৈরি করবে। এটাকেও বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন, বাট এটাকে বলা হয় বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। একটা হলো আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, যখন স্টার্চ গঠন করবে
যখন স্টার্চ গঠন করবে তখন আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, যখন সেলুলোজ গঠন করবে তখন বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। বিষয়টা ক্লিয়ার? তাহলে এখন আমরা স্টার্চ এবং সেলুলোজের মধ্যে সাদৃশ্যটা কি? তোমরা সবাই সাদৃশ্য বলতে পারো? হাফিজ আল সীমান্ত, তাহলে আমি যে আলোচনাগুলো করলাম, আমি যে পড়াশোনাগুলো করলাম, এটাতে স্টার্চ এবং সেলুলোজের মধ্যে মিল কোথায়? মোহাম্মদ রাকিব 471 রুল। স্টার্চ এবং সেলুলোজের মধ্যে মিল কোথায়? ইমাম মেহেদি রোল নাম্বার 237। সাজিদ ফারহান 257। সেলুলোজ এবং স্টার্চের মধ্যে মিল কোথায়? মিল হলো যে সেলুলোজ এবং স্টার্চ উভয়ই গ্লুকোজ ইউনিট থেকে ঘনীভবন পলিমার ঘটায়। সেলুলোজও গ্লুকোজের পলিমার, স্টার্চও গ্লুকোজের পলিমার, দুইজনই গ্লুকোজের পলিমার। আর অমিল কোথায়, পার্থক্য কোথায়? সেলুলোজ এবং স্টার্চের মধ্যে পার্থক্যটা কোথায়? এখন সেটা আমরা দেখাই। তাহলে সেলুলোজ ও স্টার্চের মধ্যে পার্থক্য কি? পার্থক্য দেখো, 1 নাম্বার, এটা হলো একটা পার্থক্য। সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের পলিমার, আর স্টার্চ হলো আলফা ডি গ্লুকোজের পলিমার। সেলুলোজ সরলরৈখিক, মানে এরকম এরকম ভাবে যে গ্লাইকোসাইডিক বন্ধনটা তৈরি হচ্ছে, এরকম ভাবে যে গ্লাইকোসাইডিক বন্ধনটা তৈরি হচ্ছে, হ্যাঁ, এরকম ভাবে তৈরি হতে হতে এটা সরল ভাবে থাকে, পর পর চলতে থাকে। আর স্টার্চ স্টার্চ হলো
শাখায়িত, স্টার্চ হলো শাখায়িত। এটা সরল ভাবেও যায়, হ্যাঁ, এরকম ভাবে সরল ভাবেও যায়, এরকম সরল ভাবে যায়, আবার নিচে আবার আবার শাখায়িত হয়, আবার এরকম শাখা হয়, নিচে আবার এরকম এসে শাখা হয়, এরকম শাখা হয়, নিচে উপরে, নিচে উপরে এরকম শাখা হয়, শাখা হয় আবার এরকম উপরে শাখা হয়, এরকম শাখা হতে পারে। তাহলে এই যে শাখা, শাখায়িত হলে হলো স্টার্চ, আর যদি সেলুলোজ সরলরৈখিক, সরলরৈখিক হয়, গ্লাইকোসাইডিক বন্ধন সরলরৈখিক, গ্লাইকোসাইডিক বন্ধন সেলুলোজে, গ্লাইকোসাইডিক বন্ধন সরলরৈখিক। আমরা তাহলে আরেকটা কথা যোগ করি এখানে, এইভাবে সেলুলোজে গ্লাইকোসাইডিক বন্ধন সরলরৈখিক, গ্লাইকোসাইডিক বন্ধন সরলরৈখিক। আর স্টার্চে কি হবে? স্টার্চে গ্লাইকোসাইডিক বন্ধন শাখায়িত, এটা হলো পার্থক্য। আরেকটা পার্থক্য আরো আছে, এই দুটা পার্থক্য তোমরা আগে লিখে নাও সবাই। এই দুটো পার্থক্যের পাশাপাশি আরো পার্থক্য আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আরো পার্থক্য আছে। এরপরে পার্থক্যটা আমি লিখে দেখাচ্ছি।
শিক্ষার্থীবৃন্দ, এবার একটু লিখে নাও। এগুলো হলো সেলুলোজ এবং স্টার্চের মধ্যে পার্থক্য। মিল কোথায়? মিল হলো দুটোই গ্লুকোজের পলিমার। তো আমরা জৈব রসায়নের একবারে শেষের দিকে আমরা চলে এসেছি। আমাদের আর একটি ক্লাস করলে আমরা জৈব রসায়ন শেষ করতে পারবো। আমরা জৈব রসায়নের একবারে শেষ প্রান্তে, আমাদের আর একটি ক্লাস করলেই জৈব রসায়ন শেষ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে আমি কি পড়ালাম? আজকে আমি ঘনীভবন পলিমার পড়ালাম এবং প্রাকৃতিকভাবে ঘটে এরকম ঘনীভবন পলিমার আমি পড়ালাম। আগামী দিনেও আমি ঘনীভবন পলিমার পড়াবো এবং প্রাকৃতিকভাবে ঘটে এ ধরনের ঘনীভবন পলিমার পড়াবো। আমি কৃত্রিম ঘনীভবন পলিমার গত ক্লাসে পড়েছি, আজকে প্রাকৃতিক ঘনীভবন পলিমার পড়ালাম। আগামী ক্লাসেও আমরা প্রাকৃতিকভাবে ঘটে এমন ঘনীভবন পলিমার আমরা পড়াশোনা করব। তো আজকে আমি তোমাদেরকে বাসায় কিছু কাজ দেই বা কিছু হোমওয়ার্ক দেই। আমাদের এগুলো হলো আজকের হোমওয়ার্ক। তোমরা হোমওয়ার্কগুলো সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার জৈব রসায়নের আর একটি ক্লাস নিলেই জৈব রসায়ন শেষ হয়ে যাবে। আমরা আগামী ক্লাসে আমরা
ঘনীভবন পলিমার পড়ব। প্রাকৃতিকভাবে ঘটে এমন ঘনীভবন পলিমার আমরা আগামী ক্লাসে পড়াশোনা করব। তো প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।